আমার চেম্বারে উনি এসেছিলেন প্রথমবার ভিজিটিংয়ে, এবং ওনার বাড়িতে কিছু সমস্যার কথা জানান আমাদের। প্রথমবার যখন যাওয়া হয় তার বাড়িতে বিভিন্ন রকমের ইস্যু দেখা যাচ্ছিল। মানে কারোর শরীর খারাপ, কারোর কর্মের সমস্যা। ওনার বাবারা ছিলেন দুই ভাই। ওটা যেখানে ওরা থাকছে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। ওনার একটা মানে দত্তক নেওয়া একটা সন্তান ছিল। দত্তক নেওয়া সন্তানকে একটা সময় এই দুই ভাই কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে উঠিয়ে দেয়। এবারে তার যখন হিস্ট্রিটা পাওয়া গেল, সে হচ্ছে খুব দরিদ্র ছিল, এবং সে রাগের বশত কিছু কর্ম ওই গাড়িতে করে দিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করি যে কতদিন আগে উনি বাড়ি ছেড়ে গেছেন। বলছে 2 বছর আগে উনি চলে গেছেন। আমি যে তোমাদের সময় কবে থেকে খারাপ হচ্ছে? বলছে মোটামুটি 1.5 বছর হয়ে গেছে আমাদের এই পতনের কারণ। আমি বললাম ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে একটা মা বগলার পুজো দাও। তোমাদের অনেক শত্রু হয়ে গেছে, যেহেতু ওরা কাকার দত্তক নেওয়া সন্তান, আমাদের হিসাব মতো ভাই। ওনার শুধু হিস্ট্রিটা বলেছিলেন, কিন্তু ওনার যে কি আছে লাইফে সেটা আর বলেননি। ঠিক আছে, ওনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঠিক আছে ছিল। আচ্ছা, এটা ওরাও জানতো না। উনি ওখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে সেই বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেন, এবং যোগাযোগ তার আগে থেকেই ছিল। এবার তারা যখন ওই বাড়িতে চলে যায়, তার বিয়ে হয়। বিয়ের পরে তার যে ওয়াইফ আছে, সে এইসব মানে কিছু তন্ত্রবিদ্যার সঙ্গে জুড়েছিলেন। এটা 1.5 বছর ধরে একটা প্রসিডিওর সে করে আসছে, কন্টিনিউ একটার পর একটাও করে যায়। প্রত্যেক অমাবস্যা প্রত্যেক পূর্ণিমা তো কিছু না কিছু ক্রিয়া করে ওদের ওপরে, এবং প্রত্যেক অমাবস্যার পরে ওদের কারোর না কারোর শরীর খারাপ হতে থাকে। বিদেশের মানুষরা কি ইন্ডিয়ান তন্ত্রতে বিশ্বাস করে নাকি তারা ডেমনটাকে বেশি? দেখো, ওরা ইন্ডিয়ান তন্ত্রটা অনেকে বোঝেই না বাইরের দেশের। ঠিক আছে, ওনারা কাজ চান। ডেমোলজিস্টের নাম নিশ্চয়ই শুনেছো, যারা ডেমন নিয়ে কাজবাজ করে। এখানে আমাদের লর্ড লুসিফার আছেন। আচ্ছা, তিনি হচ্ছেন আমাদের মানে ডেমোলজিস্টের হেড, মানে কিং এরও ওপরে। কিং অনেকেই আছেন, ডেমোলজিস্টে অনেক ভাগ আছে। মানে মেন হচ্ছে লর্ড লুসিফার। আচ্ছা, এবং আর একজন আছেন মাদার লিলিথ, উনি হচ্ছেন কুইন। আমাদের যেমন ধরো ইন্ডিয়ান তন্ত্রে কি আছে, তুমি ধরো মাকে দিয়ে যদি খারাপ কাজ করাচ্ছ, কি যে কোনো যার কাজ করছো, ঠিক আছে, খারাপ কাজ করলে তোমাকেও খারাপ রেজাল্ট পেতে হবে, ব্যাকফায়ার থাকে। ঠিক আছে, তুমি ধরো কারো ক্ষতি চাইছো, সে তখনকার মতো তুমি তার সেবা যত্ন করেছো, সব কিছু করেছো, তাকে সেই জায়গাটা থেকে তোমায় করে দিতে হচ্ছে, কিন্তু তুমি তোমার কার্মিক ওখানে রেখে যাচ্ছ, তার জন্য সে তোমায় কিছু দিয়ে যাবে। কিন্তু আমাদের ডেমনে যখন কাজটা হয়, তোমরা যদি দু তরফেই যদি ঠিকঠাক চলো, ব্যাকফায়ার সে দেবে না। তাকে তুমি যেইটুকানি বলে দেবে, সে সেইটুকানি কাজ 100% করে দিয়ে তোমায় জানান দিয়ে চলে যাবে। মানে এদের নামটা শুনে সবাই ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কিন্তু কিছু নেই। তার মানে আমরা নেগেটিভ এনার্জিকে দিয়ে পজিটিভ কাজ করছি। অ্যাকচুয়ালি কিন্তু ডেমনস কিন্তু নেগেটিভ এনার্জি বলাটা ভুল, উনি কিন্তু ভালোও করে খারাপও করে। আচ্ছা, ওরা হচ্ছে ব্ল্যাক এনার্জি, ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি নিয়ে কথা হতে চলেছে। আজকে আমরা পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায় প্রথমবার সুরজিৎ দাকে। সুরজিৎ দা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের। নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমার এসে খুব ভালো লাগছে। আজকে সুরজিৎ দার থেকে আমরা অনেক গল্প শুনবো। সুরজিৎ দা পেশায় একজন অ্যাস্ট্রোলজার, তান্ত্রিক এবং ডেমোনোলজি স্পেশালিস্ট। সুরজিৎ দা, প্রথমেই আজকে তোমার থেকে কি গল্প শুনবো? আজকে প্রথমে আমরা একটা মা বগলা নিয়ে তার একটা আলোচনা করি। আচ্ছা, ঠিক আছে, একদম নতুন ঘটনা, সেটা নিয়ে একটা আলোচনা হোক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হুগলির আরামবাগের নাম শুনেছো নিশ্চয়ই? আচ্ছা, হ্যাঁ, আরামবাগের একটা ঘটনা। ঠিক আছে, আমার চেম্বারে উনি এসেছিলেন প্রথমবার ভিজিটিংয়ে। তা উনি এসে প্রথমে ভিজিট করেন, এবং ওনার বাড়িতে কিছু সমস্যার কথা জানান আমাদের। ঠিক আছে, আমরা বলি তোমার বাস্তুদশায় গিয়ে দেখতে হবে কি প্রবলেম আছে না আছে, সেটার জন্য আমরা তার বাড়িতে যাই। প্রথমবার যখন যাওয়া হয় তার বাড়িতে বিভিন্ন রকমের ইস্যু দেখা যাচ্ছিল। মানে কারোর শরীর খারাপ, কারোর কর্মের সমস্যা, ঠিক আছে, এইসব নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে তারা জর্জরিত ছিল। তাই ওদের মধ্যে 2 ভাই ছিলেন। এক ভাই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আর এক ভাই আলাদা, মানে সে আমার সঙ্গে যোগাযোগে নেই। যাওয়া হয় সেখানে, তা দুজনেরই প্রবলেম। এবার এই প্রবলেমের সলিউশন তারা চায়। ঠিক আছে,
এবার সেখানে আমরা ভিজিট করার পরে ওনার সঙ্গে কথা হওয়ার পরে আমরা সেখানে চেক করি কিছু। সেখানে চেক করে দেখা যায় বাড়ি মোটামুটি নর্মাল, কিন্তু তাও প্রবলেম আসছে। এবার প্রবলেম কোথা থেকে আসছে সেটা তো মূল যেতে হবে, নাহলে তো আমরা বুঝতে পারবো না যে কেন প্রবলেম, কি জন্য এত হচ্ছে, রুটটা কোথায় মেন আগে খুঁজে বার করতে হবে। আমরা তারপর ওনাদের দুই ভাইকেই ডাকি এবং আলোচনা করতে একটা বসি যে কী থেকে হচ্ছে, কবে থেকে হচ্ছে, আমাকে পুরো বিষয়টা তাকে জানতে হবে, নাহলে তো আমি জানতেই পারবো না যে কী থেকে হচ্ছে। তা ওনারা বলেন যে এরাম আমাদের বাড়িতে প্রথমে সব ঠিকঠাকই ছিল, বছর দেড়েক হয়েছে আমাদের এই প্রবলেমটা শুরু হয়েছে। আমি বললাম আপনাদের সঙ্গে কারো ঝুট ঝামেলা কোনো কিছু? বলছি না, তেমন তো কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা নেই, একবার অশান্তি পাশের বাড়ির লোকের সঙ্গে একটু অশান্তি হওয়ায়, তাও একটা সামান্য ছোটোখাটো অশান্তি হওয়ার ফলে এরম হয়েছে। আমি বুঝতে পারলাম যে এখান থেকে কিছু একটা হতে পারে, ঠিক আছে, কানেকশান একটা পাওয়া যাচ্ছে। আমরা ভাবলাম ঠিক আছে, তার নাম টাম সব জিজ্ঞেস করলাম, আমাদের কিছু চেকিং পদ্ধতি আছে, সেখানে পদ্ধতিতে চেক করে দেখা গেল নর্মাল, মোটামুটি তেমন কিছু আসছে না। আমি বললাম ঠিক আছে দাদা, আমি তাহলে আজ যাই, আপনি আমার সঙ্গে পরের সপ্তাহে চেম্বারে দেখা করুন। পরের সপ্তাহে উনি যথারীতি আসে। আমি বললাম যে যোগাযোগ করেছিলেন ওই ভাই আসে, আর এক ভাই না। ওনাকে তারা জিজ্ঞেস করা হয় যে আপনি খুলে বলুন ঘটনা, যে কি কি আছে, কেন এত প্রবলেম, ঠিক আছে। ওনার যে বাবা, ওরা ছিলেন দুই ভাই। আচ্ছা। উনি এবার গল্পটা বলছেন, ওনার বাবারা ছিলেন দুই ভাই। দুই ভাই, ওটা যেখানে ওরা থাকছে সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, ঠিক আছে, মানে ওনার বাবা কাকার পৈতৃক সম্পত্তিতে এখন ওরা দুই ভাই অবস্থিত আছে। আর ওনার যে কেউ ছিল না, ওনার একটা মানে দত্তক নেওয়া একটা সন্তান ছিল। আচ্ছা, ঠিক আছে। দত্তক নেওয়া সন্তানকে একটা সময় এই দুই ভাই কিছু টাকা পয়সা দিয়ে সেখান থেকে উঠিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে, মানে সম্পর্ক শেষ করে দেয়, যেহেতু দত্তক নেওয়া সেহেতু সম্পর্ক শেষ করে দেয়। এবারে তার হিস্ট্রি আমাকে বের করতে হয়। আমি বলি তার হিস্ট্রি আমার লাগবে, নাহলে আমি কিছু করতে পারবো না। উনি বললেন ঠিক আছে, আমাকে 2 দিন সময় দিন, আমি ওনার পুরো হিস্ট্রি বার করে দিচ্ছি আপনাকে। ওনারা তো তখন বেশি মানে সময় হয়নি, করে দিয়েছেন, চলে গেছেন সে। এবারে তার যখন হিস্ট্রিটা পাওয়া গেল, সে হচ্ছে খুব দরিদ্র ছিল। আচ্ছা, ঠিক আছে, কেন এদের যে পৈতৃক ব্যবসা, বাবা কাকার যে ব্যবসাটা, এখন এরা দুই ভাই সামলে। এবার উনি যখন ছিলেন, উনি দেখাশোনা করতেন, কিন্তু এরা তো তাকে কিছু টাকা দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেখান থেকে। সেখানে পরে কি হয়েছে, তার একটা দিন খুব খারাপ যেতে শুরু করে। আচ্ছা, এবং সে রাগের বশত কিছু কর্ম ওই গাড়িতে করে দিয়ে যায়। ঠিক আছে, এখান থেকেই হচ্ছে গল্পের সূত্রপাত। আমি তাকে জিজ্ঞেস করি যে কতদিন আগে উনি বাড়ি ছেড়ে গেছেন। বলছে 2 বছর আগে উনি চলে গেছেন। আমি যে তোমাদের সময় কবে থেকে খারাপ হচ্ছে? বলছে মোটামুটি 1.5 বছর হয়ে গেছে আমাদের এই পতনের কারণ। আমি তখন বুঝতে পারলাম এখান থেকেই হয়তো কিছু পাওয়া যেতে পারে। ঠিক আছে, এবার আমি তার সব কিছু দেখে থেকে ভাবলাম, করছি যখন কাজ, তারও কোনো হাই ওয়াইভ আসছে না। ঠিক আছে, যে এ কাজটা করতে পারে। তখন আরও সমস্যার মধ্যে পড়লাম। বেজোর সময় এই তো মানে সাংঘাতিক অবস্থা, আমি কোনো দিকে কুল পাচ্ছি না, ধরবো কী করে? রুটটা তো আমাকে ধরতে হবে আগে, তবে তো আমি জানতে পারবো যে কী হয়েছে না হয়েছে। তাই আমি বললাম ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে একটা মা বগলার পুজো দাও, তোমাদের অনেক শত্রু হয়ে গেছে, মানে আমি আর কোনো যখন কুল পাচ্ছি না, তুমি একটা মা বগলার পুজো দাও। ঠিক আছে, তারপরে দেখা যাক তোমাদের কি হয় না হয়। বললো ঠিক আছে দাদা, কি করতে হবে? আমি বললাম দেখো, যা যা লাগবে তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা জোগাড় করবে, আমি আর আমার গুরুদেব যাব, গিয়ে তোমাদের ওইখানে কাজটা করে দিয়ে আসবো। ঠিক আছে, কেননা মা বগলামুখীর পুজো একার দ্বারা সম্ভব না। ঠিক আছে, কেননা ওনার অনেক হাই ওয়াইফ, ঠিক আছে, ওটা সে আমাকে সেখানে রাখতেই হবে, এবং আমার গুরুদেবকে নিয়ে আমি যাই সেখানে। যথারীতিতে পুজো হয়, যেই দিন দেখে যাই সেই দিনে যথারীতি সব কিছু নিয়ম আচার মেনে পুজো হয়। পুজো হওয়ার পরে আমরা ওনাকে বললাম আপনি 1 সপ্তাহ দেখুন কি প্রবলেম হচ্ছে আর কি সলিউশন হচ্ছে, দুটোই আমাকে জানাবেন। প্রবলেম হলেও জানাবেন, যদি কিছু ভালো হয় সেটাও জানাবেন। ওরা বললো ঠিক আছে দাদা, আমরা আপনাকে জানাবো। এই নিয়ে আমরা চলে এলাম 2 জন। আসার সময় আমার যে গুরুদেব, তিনি বলছেন যে সুরজিৎ, এইখানে তো সেরকম কিছু বুঝতে পারলাম না, পুজোতেও এমন কিছু হলো না, যজ্ঞ তো খুব ভালোই সম্পন্ন হয়েছে, কিন্তু এদের প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতে পারছো? আছি না দাদা, বুঝতে তো পারছি না, তো এই জন্যই তোর প্রবলেম। আমি তোদের বলেছিলাম একটা মা বগলার পুজো, কেন দেখুন গুপ্ত শত্রু থাকতেই পারে, গুপ্ত শত্রু তো সবসময় দেখা পড়বে না, ওনারাও সেটা সঠিকভাবে বলতে পারছে না, গুপ্ত শত্রু তো আমাকে চিনতে হবে কি করে।
বলছে তুমি ঠিক লাইনেই যাচ্ছ, ঠিক আছে, ওনাদের গুপ্ত শত্রুই আছে, ঠিক আছে, তোমাকে সেটা খুঁজে বার করতে হবে, তবেই তুমি কিন্তু এই কেসটা সলিউশন করতে পারবে। তাহলে আমাকে কিছু বলুন, আপনাকে নিয়ে এলাম, আমাকে তো কিছু বলুন, নাহলে আমি বুঝতেই তো পারছি না। বলছে তুমি একটু ভাবলেই পারবে, বলে সে চলে যায় তার বাড়িতে, আমি আমার বাড়িতে চলে আসি। এবার আমি রাত্রিবেলা চিন্তা করতে থাকি যে উনি বলে গেল কথাটা, ঠিক আছে, এবার আমি ভাবছি গুপ্ত শত্রু কে হতে পারে, এটা নিয়ে ভাবাভাবি হচ্ছে। আমাকে যে বলেছিলেন যে ওনার যে একটা দত্তক মানে ভাই হিসাব মতো, যেহেতু ওনার কাকার দত্তক নেওয়া সন্তান মতো হিসাব মতো ভাই, ওনার শুধু হিস্ট্রিটা বলেছিলেন, কিন্তু ওনার যে কি আছে লাইফে সেটা আর বলেননি, ঠিক আছে। ওনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা, ঠিক আছে, ছিল, আচ্ছা, এটা ওরাও জানতো না, ঠিক আছে। ওনাকে যে দত্তক নেওয়া হয়েছিল ওনার কাকা একজনের থেকে তাদেরকে নিয়ে এসেছিলেন, ওনার মানে খুবই দরিদ্র বাড়ির ছেলেকে নিয়ে এসেছিলেন, ঠিক আছে। এবার সেখানেই মেন আটকানো আছে। উনি ওখান থেকে তাড়ি দেওয়ার পরে সেই বৃদ্ধ বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করেন, এবং যোগাযোগ তার আগে থেকেই ছিল। এটা আমাকে পরে ওরা পুরোপুরি খোঁজ খবর নিয়ে জানায়। ওরাও জানতো না, ওরা জানতো উনি মানে কেউ নেই যাকে বলে, ঠিক আছে, সেই। কিন্তু ওনার বাবা মা ছিলেন এবং ওনার কাকা, তারা খুব দরিদ্র বলে সেখান থেকে এনে বাড়িতে তাকে মানুষ করেছিলেন। আচ্ছা, এবার তারা যখন ওই বাড়িতে চলে যায়, তার বিয়ে হয়। বিয়ের পরে তার যে ওয়াইফ আছে, সে এইসব মানে কিছু তন্ত্রবিদ্যার সঙ্গে জুড়েছিলেন, ঠিক আছে। এবার তিনি ওখান থেকে ঘটনাটা ঘটায়, ওনাদের বাড়িতে বিভিন্ন রকমের ক্রিয়া করে, ঠিক আছে। এবার উনি যখন যান ওনার বাড়ি থেকে, উনি কিছু জামা কাপড় নিয়ে গেছিলেন, মানে এরাই দিয়ে দিয়েছিল ওনাদের জামা কাপড়, আচ্ছা, ঠিক আছে, মানে নিজেদের ইউজ জামা কাপড় ওনাকে কিছু দিয়ে দিয়েছিলেন এবং উনি সেইগুলো নিয়ে চলে গেছিলেন। ওনার যে ওয়াইফ সেই জামা কাপড়ের জিনিস নিয়ে তাদের ওপরে চালনা করেন, ঠিক আছে, যাতে তারা পুরোপুরি নিঃস্ব হয়ে যায়। প্রথম তাদের শুরু হয় পৈতৃক ব্যবসার নষ্ট, তারপরে শারীরিক অবস্থার অবনতি, ঠিক আছে। এখান থেকে মানে আমাকে দাঁড় করাতে হবে, ওনাদের কিভাবে দাঁড় করানো যায়। আমি বললাম ঠিক আছে, এখন যখন গেছে, সমস্যা যখন জানা গেছে, এবারে আপনাকে একটু নির্মূল করা যাবে, কিন্তু আমাকে সময় দিতে হবে। আপনি যদি বলেন সমস্যা আপনি জেনে গেছেন, আমাকে কালকেই ঠিক করে দিতে হবে, সেটা সম্ভব না। এটা 1.5 বছর ধরে একটা প্রসিডিওর সে করে আসছে, কন্টিনিউ, একটার পর একটাও করে যায়। প্রত্যেক অমাবস্যা প্রত্যেক পূর্ণিমা তো কিছু না কিছু ক্রিয়া করে ওদের ওপরে, এবং প্রত্যেক অমাবস্যার পরে ওদের কারোর না কারোর শরীর খারাপ হতে থাকে, ঠিক আছে। এবারে আমি বললাম এটা কিন্তু একদিনে যাবে না, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। বললো ঠিক আছে দাদা, ধৈর্য ধরা যাবে। আমি বললাম ঠিক আছে, আপনারা একদিন পরিবার সমেত আমার বাড়িতে আসুন, আচ্ছা, ঠিক আছে। আমার বাড়িতে মা বগলা প্রতিষ্ঠিত আছে, ওনারা আমার বাড়িতে আসেন এবং আমি আমার গুরুদেবকেও ডেকে ওনাকে সব বলি, মানে সবাই সামনে বসে একটা আলোচনা হয়। তা গুরুদেব জিজ্ঞেস করে, দেখো তোমাদের যে ক্ষতি করেছে, আমি কারো ক্ষতি চাইবো না, তোমাদের যে ক্ষতি করেছে, ঠিক আছে, তাহলে তাদের সঙ্গে কি করতে চাও তোমরা? তাদেরকে কি তুমি নষ্ট করে দাও, নিজেদেরকে সুস্থ করতে চাও? ওরা বললো না, আমরা আদের যে ক্ষতি করেছে আমরা তাদেরও ক্ষতি চাই এবং আমরাও সুস্থ হতে চাই। আমি বললাম দেখুন, ওরা কারোর ক্ষতি চেয়ে লাভ নেই, আপনারা আপনাদের মতো সুস্থ হয়ে যান, তাদের ব্যাপারটা মা নিজে বুঝে নেবেন কি করতে হবে না করতে হবে। ওরা বললো ঠিক আছে, রাজি হলেন। আমাদের বাড়িতে পূজা আর্চা হলো, গেলেন, ওনাদেরকে কিছু কবচ করে দেওয়া হয়েছিল প্রোটেকশানের জন্য। এবং ওনাদের যে ফাইনাল যে মানে ওনাদের যে ব্যবসা, ওনাদের ছিল সোনার ব্যবসা, ঠিক আছে। ওনাদের দোকান ছিল আরামবাগেই, আমরা সেখানে একদিন গেলাম। সেই দোকানে গিয়ে কিছু আমাদের ক্রিয়া আছে সেটা করে দোকানটাকে একটু শুদ্ধাশুদ্ধি করে আমরা এলাম। মোটামুটি 15-20 দিন পরে আমরা ওনার সঙ্গে যোগাযোগ করলাম যে দাদা কেমন আছেন। বললেন যে দাদা শরীরটা তো সুস্থ হচ্ছে, মোটামুটি আগের মতো সুস্থ বলবো না, কিন্তু নতুন করে কিছু রোগ হয়নি। আর আমার তোমাদের ব্যবসার কি খবর বলো? দাদা ব্যবসার মতোই চলছে, কিন্তু আমরা চাইছিলাম একটু উন্নতি যাতে হোক। আর কাস্টমার আসছে না বলছে আগের থেকে মনে হচ্ছে একটু বেড়েছে কাস্টমার। এবার দেখো কেউ কিন্তু পুরোটা বলবে না তোমাকে, ঠিক আছে। যদি 100% হয় তোমাকে সে কেটে কিন্তু 70% বলবে, কেন তুমি তার কাজটা তখনও ধরে রেখেছো, ঠিক আছে। কোনোদিন সে চাইবে না, সে চাইবে তার আরও হোক, সে চাইবে তার আরও হোক। আমরা বললাম ঠিক আছে, তাহলে একদিন তোমাদের সঙ্গে আর আমাদের একদিন চেম্বারে এসো, দেখা করো।
তা উনি চেম্বারে এলেন, আমি বললাম রিডিং করবো একটা আপনার, ঠিক আছে? ও বলছে কেন? আর না, একটা রিডিং করি না, আপনার তো এতদিনের প্রবলেম একটা, একটু দেখে নিই রিডিং করে কী বেরোচ্ছে। তা আমরা একটা ওনার এনার্জি রিড করি। ওনার যখন এনার্জি রিড করা হয় উনি তখন পুরোপুরি সুস্থ, ঠিক আছে? ওনার যে সমস্যাগুলো ছিল, আমি বলছি আপনার তো কোনো এখন সমস্যা নেই। বলছেন না সমস্যা নেই না, সমস্যা আছে কিন্তু শারীরিক সমস্যাটা অনেক কমে গেছে। আমি বললাম ভালো তো, শারীরিক সমস্যা কমে যায় মানে খুবই ভালো। আপনার কাজকর্ম কেমন হচ্ছে? ঠিক আছে, বলছে সত্যি কথা বলবো দাদা? আমি বলছি হ্যাঁ। বলছে আমাদের আবার কাস্টমার ফিরছে। আমি বললাম দেখুন, অধৈর্য হয়ে পড়বেন না, একটা জিনিস এতদিন ধরে ব্লকেজ হয়ে আছে, একদিনে সব আসবে না, ধৈর্য ধরুন। ওনারা সবাই আবার দেখবেন কাস্টমার, যেমন আপনারা যদি ভালো মতো ডিলিং করেন কাস্টমার অবশ্যই আসবে, ঠিক আছে? সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে চলবেন, ঠিক আছে? তাহলেই দেখবেন কাস্টমার হবে, না হওয়ার কিছু নেই। আর আপনার ছোট ভাইয়ের খবর কি? বললো ছোট ভাই একদিন আপনার বাড়িতে যাবে। না ঠিক আছে আসুক তাহলে, যেহেতু ওরা প্রথমে এসে আমার বাড়িতে দেখে গেছে, ওরা আমার বাড়িতে আসবে। তা পরের অমাবস্যায় ওরা সপরিবারে আমার বাড়িতে না বলে চলে আসে, ঠিক আছে? আর প্রত্যেক অমাবস্যায় আমার বাড়িতে মারা আছেন, পুজো হয়। মানে আমরা হঠাৎ করে না, মানে জানা থাকলে একরকম, হঠাৎ করে যদি কেউ চলে আসে তার প্রিপারেশনটা আলাদা রকম থাকতে হয় না। ওনারা যাবতীয় পুজোর জিনিস, মানে যা যা লাগে ওনারা দেখে গেছিলেন আমার বাড়িতে কী কী আছে, এনে আমাদের বাড়িতে পুরো নিজেরা বসে থেকে পুজোটা করায়, ঠিক আছে? এবং ওনারা নিজেরা সারা রাত থাকেন, আমাদের বাড়িতে থাকেন, এবং তারপরে ভোরবেলা যখন পুজো শেষ হয় তারপরে ওনারা বাড়ি যান এবং বলে যান যে আপনারা আমাকে যেভাবে গাইড করেছেন আর যেখান থেকে বের করে এনেছেন আমরা খুব স্যাটিসফাই, এবং আমরা চাই যে আমরা প্রত্যেক অমাবস্যায় যাতে আপনার বাড়িতে আসতে পারি। হ্যাঁ দেখুন, সেটা আমার আপনার চাওয়ার ওপর কিছু না, এখানে যে বসে আছে তারা যদি চায় তবেই আপনি আসতে পারবেন, না হলে আমিও পুজোও করতে পারবো না, আপনারা আসতেও পারবেন না, সবই তার ওপর। এইভাবে মোটামুটি আজ মাস 6 হয়ে গেল, তারা এখনো ঠিকভাবে কাজ করছে, এবং তারা এখন যা কিছুই সমস্যা হয় তারা একবার করে জিজ্ঞেস করে, ঠিক আছে? মানে শারীরিক সমস্যা হলেও ডাক্তার দেখানো প্রয়োজন, সেখানে আগে আমাকে ফোন করেন, এটা আমি বলি আগে ডাক্তার দেখান তারপরে আমি আছি, ঠিক আছে? এবং ওদের ব্যবসা এখন মায়ের দয়ায় খুব ভালোভাবে চলছে, এবং ওনাদের যে শত্রু, ঠিক আছে, তারাও এখন কিন্তু আর তার আশেপাশে নেই। ওনার গৃহবন্ধন এবং দোকান বন্ধন দুটোই করা হয়ে গেছে, এবং ওনারা এবারে চাইছে যে মা বগলাকে প্রতিষ্ঠিত করবে, ঠিক আছে? সেই হিসাবে এখন কথাবার্তা বলছে, কিন্তু যেহেতু মা বগলা তো সব জায়গায় প্রতিষ্ঠিত দেবী নন, সেই জন্য আমরা ওনাকে এখন কিছু বলিনি। ওনারা আরও কিছুদিন যাক, দেখা যাক, তারপরে দেখি কি করা যায়। আর এখন ওনারা পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করছেন এবং খুব ভালোই আছেন। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকরাই যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো নির্দিষ্ট টাইম আছে, বা তোমাকে কোনো টাইমের মধ্যে কি ফোন করলে তারা পাবে, নাকি হোয়াটসঅ্যাপে কিছু ব্যবস্থা আছে? হোয়াটসঅ্যাপও করতে পারে, কল করে নিলে সুবিধা হয়, ঠিক আছে? কল করার টাইম হচ্ছে সকাল 10টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, মানে সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি আপনারা এই নাম্বারে ফোন করলে দাদাকে পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এবার যদি ধরো কারোর ফোন এসে গেছে, সবসময় তো ফোন ধরাটা সম্ভব হয় না, পরে আমরা অবশ্যই কল ব্যাক করে নিই। আচ্ছা, মানে বারবার ফোন করার দরকার নেই, যদি কোনো প্রবলেম থাকে আমরা ফোন ব্যাক করি, যদি ফোন মিস কল দেওয়া থাকে সেখানে আমরা সময় বের করে ফোন করি, রিং ব্যাক হয়ে যায়। আচ্ছা, তোমার তো শুধু দেশে নয়, আমি শুনেছি তোমার বিদেশেও অনেক ক্লায়েন্ট আছে। এখানে আমার যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে বিদেশের মানুষরা কি ইন্ডিয়ান তন্ত্রতে বিশ্বাস করে, নাকি তারা ডেমনটাকে বেশি? দেখো, ওরা ইন্ডিয়ান তন্ত্রটা অনেকে বোঝেই না বাইরের দেশের, ঠিক আছে? ওনারা কাজ চান। এবার ইন্ডিয়ান তন্ত্র করতে গেলে কিছু জিনিসপত্র লাগে, ঠিক আছে? সব দেশ থেকে সেটা পাঠানো সম্ভব নয়, কিছু কিছু যেতে রেস্ট্রিকশন আছে, এবং যখন সেইগুলো তারা পাঠান, যখন স্ক্যানারে ধরা পড়ে সেগুলো কিন্তু পুরোপুরি ব্যান্ড হয়ে যায়, সেগুলো আসতে পারে না, ঠিক আছে? আমাদের জিনিসগুলোই লাগে এমন জিনিস, সেইগুলো আসতে গেলেই মোটামুটি আটকে যাওয়ার মতো। তখন তো তাদের কাজ দিতে হবে, কিছু তো করে দিতে হবে। ইন্ডিয়ান তন্ত্রতে কিছু না পেলে কাজ করাটা সম্ভব না, এবং রেজাল্ট পাওয়াটা খুব সম্ভব না। এখানে তাহলে তাদেরকে কাজ করে দেওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা রাখতে হয়েছে। সে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ডেমোলজিস্টের নাম নিশ্চয়ই শুনেছো, যারা ডেমন নিয়ে কাজবাজ করে। এখানে আমাদের লর্ড লুসিফার আছেন, তিনি হচ্ছেন আমাদের মানে ডেমোলজিস্টের হেড, ঠিক আছে? প্রিন্সিপাল না, উনি হচ্ছেন হেড, কিং।
ঠিক আছে, আচ্ছা, মানে কিং এরও ওপরে কিং অনেকেই আছেন, ডেমোলজিস্টে অনেক ভাগ আছে। মানে মেন হচ্ছে লর্ড লুসিফার, আচ্ছা, এবং আর একজন আছেন মাদার লিলিথ, উনি হচ্ছেন কুইন। হেলের কিং হচ্ছেন লর্ড লুসিফার এবং মাদার হচ্ছেন লিলিথ, ঠিক আছে, এরা দুজন হচ্ছে মেন। আচ্ছা, এবার আমরা যাই কাজই করি এনাদের থেকে আগে পারমিশন গ্র্যান্ট করতে হয়। যে কোনো আচ্ছা। কাজ, ডেমোলজির যে কোনো কাজ আমরা যদি করতে যাই এনাদের থেকে পারমিশন না নিয়ে তুমি কোনো ডেমনকে দিয়ে কিছু করাতে পারবে না। পারমিশন মানে এই ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। ইন্টারেস্ট লাগলো। হ্যাঁ, পারমিশনটা কি করতে হয়, আমি ধরো কারোর কোনো কাজ করতে যাচ্ছি, এখানে হচ্ছে যেমন আমাদের ডাক্তারদের দিকে কিছু স্পেশালিস্ট আছে, হ্যাঁ, ঠিক আছে, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ চেস্ট স্পেশালিস্ট, কেউ চাইল্ড স্পেশালিস্ট, এরকম আমাদের ডেমনও কিন্তু আসলে স্পেশালিস্ট আছে। আচ্ছা, একজন ডেমন একটা কাজের জন্য স্পেশালিস্ট, আচ্ছা, ঠিক আছে। এবারে এরম ব্যাপার আছে স্পেশালিস্টের ব্যাপার, ওনারা হচ্ছেন লর্ড ভাবি, আমরাও লর্ড যেমন তাদেরকে শ্রদ্ধা করি, ওনারাও তাদেরকে সেই হিসাবেই দেখেন, লর্ড হিসাবেই দেখেন অন্যান্য ডেমনরা। ডেমনেরও ক্যাটাগরি আছে, ঠিক আছে, কিং আছে, ডিউক আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির ওনারা আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যখন তাদেরকে ইনভোক করছি তার আগে লর্ড লুসিফার এবং মাদার লিলিথকে আমাদের আগে ইনভোক করতে হয়, আচ্ছা, তারপরে আমরা সেইখানে যেতে পারবো। আমরা যদি তাদেরকে না করি, মানে এটা আমাদের কিছু রিচুয়ালসের মধ্যেই আছে। আচ্ছা, এই যে তোমরা পারমিশন বলছে, পারমিশন যে নাও, পারমিশন যে দিচ্ছে সেটা কিভাবে বোঝা যায়? এটা তুমি যখন কাজ করছো, মানে আমরা যখন কাজটা করছি হ্যাঁ। তখন আমাদের ইঙ্গিত পাওয়া যায়, আচ্ছা, ঠিক আছে। সেটা বিভিন্ন ধরনের হতে পারে, কোনো ধরনের লাইটের মাধ্যমে হতে পারে, তোমার বডি হিট হয়ে যাবে হঠাৎ করে, ঠিক আছে, তোমার হাত অটোমেটিক, মানে লাঠি অটোমেটিক ঘুরতে থাকে, আমাদের ডেমন্সে কিছু জিনিস আছে সেগুলো অটোমেটিক ঘুরতে থাকে, ঠিক আছে। এগুলো যখন কাজ হয় তখনই বলা মানে যে বোঝা করে যায় যে সেই পারমিশনটা দিচ্ছে। তখনই ওয়েবটা বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এইভাবেই আমরা সেইভাবে কাজে এগোই। হ্যাঁ। এবার আমাদের যিনি কন্ট্যাক্ট করেছিলেন উনি কন্ট্যাক্ট করেছিলেন জার্মানি থেকে, আচ্ছা, ঠিক আছে। ওনাদের কি অসুবিধা হচ্ছে না, রিলেশনশিপের প্রবলেম। আচ্ছা, কি প্রবলেম, ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে চলে গেছেন, ঠিক আছে। এবারে আমি বললাম আপনার তো অনেক দূরের, আপনি তো এখানে কিছু পাঠাতেও পারবেন না, আমরা যেসব জিনিসপত্র চাইবে। বলছে না, আমি কিছু পাঠাতে পারবো না, কিছু করতেও পারবো না, কোনো রিচুয়ালস আমি এখানে করতে পারবো না, কেন ওখানে আপনাদের টাইমের সঙ্গে আমাদের টাইমিং অ্যাডজাস্ট হবে না। আপনি যদি কিছু করেন তাহলে আমার এখানে সেই টাইমে মিলবে না, আপনাদের ওখানে যখন রাত্রির আমাদের এখানে দিন, আমাদের এখানে যখন দিন তখন আপনাদের ওখানে রাত্রি, তাহলে আমি কি করে ম্যাচ করে আপনাদের সঙ্গে করবো? আমি আপনাকে এখন আমি তো শুধু জিজ্ঞেস করলাম, আমি বলছি সেটা না। এবার দেখো ডেমনের কাজের ক্ষেত্রে মানে মানে আমার যে যার কাজটা করব তার সঙ্গে একটা কাউন্সিলিং করতে হয়। আচ্ছা, কাউন্সিলিংটা কেমন হয়, যে ধরো আমি তার সঙ্গে এবার ডেমনের কিছু জিনিস আছে, যেমন আমি ধরো ডেমন দিয়ে কাজ করছি, ঠিক আছে, আমি যেমন তার প্রতি একটা শ্রদ্ধা নিষ্ঠা রাখছি, ঠিক আছে, যার কাজ করছি তাকেও রাখতে হবে। ডেমনরা হচ্ছে খুব ইগোস্টিক, আমি তাকে দিয়ে কাজটা করতে বলছি, মানে আমি তাকে যে প্রে করছি, সে তো তার কাজটা যেই প্রকার হোক বের করে দেবে। ডেমনের একটা জিনিস, কাজ যদি একবার দেওয়া যায়, সে যদি ঠিকঠাক মতো তার সঙ্গে যদি কাজ করতে চায়, সে কাজ যতই কঠিন হোক সে কিন্তু বের করে দেবে। এটাই হচ্ছে ডেমনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমাদের যেখানে ইন্ডিয়ান তন্ত্রে অনেকটা সময় এবং অনেক সময় দেখবে, তুমি শুনেছো অনেকের কাছ থেকে শুনবে যে আমার কাজ হয়নি, ঠিক আছে, কাজ হয়নি, ব্যাপারটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, অ্যাসিউরিটির একটা ব্যাপার চলে আসে। ডেমনে তুমি একটা অ্যাসিউরিটির ব্যাপার পেয়ে যাচ্ছ, হবেই। টাইম তোমাকে যখন ডেমনের কাজে আমরা বসবো তার আগেই তোমাকে একটা টাইম আমরা বলে দেবো, যে এই টাইমের মধ্যে আমরা যখন ডেমনের কার্ডের রিডিং করি তখন ওখান থেকে আমরা পুরোটা জেনে নিই এবং পার্টির সঙ্গে যে আমাদের থাকে ক্লায়েন্ট তার সঙ্গে সেইভাবেই কাউন্সিলিং করে আমরা ডেমনের কাজ শুরু করি। আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে ডেমনের সবচেয়ে বড় কাজ। কেন আমি তার কাজটা করছি, ঠিক আছে, এখানে আমরা কাজ করেছিলাম মারভাসকে দিয়ে। আচ্ছা, নাম শুনেছ? ডেমনের একজন নাম মারভাস, ঠিক আছে, ইনি একা বলা হয় মানে হেলের প্রেসিডেন্ট। আচ্ছা, মারভাসকে, ঠিক আছে, ইনি হচ্ছেন খুব পাওয়ারফুল একজন ডেমন। ইনি যেমন সম্পর্ক ভালো করতে পারে, সেরকম তাকে যদি তুমি উল্টোটা বলো সম্পর্ক খারাপ করতে হবে, কিন্তু সেটাও পারে। আচ্ছা, ঠিক আছে, মানে আমাদের যেমন ধরো ইন্ডিয়ান তন্ত্রে কি আছে, তুমি ধরো মাকে দিয়ে যদি খারাপ কাজ করাচ্ছ কি যে কোনো যার কাজ করছো, ঠিক আছে, খারাপ কাজ করলে তোমাকেও খারাপ রেজাল্ট পেতে হবে।
ব্যাকফায়ার থাকে। ঠিক আছে, তুমি তার কারো ক্ষতি চাইছো, সে তখনকার মতো তুমি তার সেবা যত্ন করেছো, সবকিছু করেছো, তাকে সেই জায়গাটা থেকে তোমায় করে দিতে হচ্ছে, কিন্তু তুমি তোমার কার্মিকটা ওখানে রেখে যাচ্ছ, তার জন্য সে তোমায় কিছু দিয়ে যাবে। কিন্তু আমাদের ডেমনে যখন কাজটা হয়, তোমরা যদি দু তরফেই যদি ঠিকঠাক চলো, ব্যাকফায়ার সে দেবে না। তাকে তুমি যেইটুকানি বলে দেবে, সে সেইটুকানি কাজ 100% করে দিয়ে তোমায় জানান দিয়ে চলে যাবে। ঠিক আছে, এবারে মারভাসের কাজ আমরা করেছিলাম ওনার এতে। তা ওনার সঙ্গে একবার প্রথমে কেমন কাউন্সিলিং হয়, ওনাকে বললাম যে এই ব্যাপার। ওনার হচ্ছে ইন্ডিয়ান, মানে কর্মসূত্রে ওনারা থাকে জার্মানিতে। ঠিক আছে, ওনার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই হচ্ছে ইন্ডিয়ান, কর্মসূত্রে থাকে জার্মানি। এবারে ওনারা ঘরেতে দেবদেবীর পুজো টুজো করেন। ঠিক আছে, ভালো কথা, আমি সব জানলাম টানলাম। এবারে আমরা ওটার কাজ শুরু করি। প্রথম 3 দিন পরে ওনাকে বলি যে কোনো রেসপন্স পেয়েছেন, মানে তখন পুরোপুরি ব্ল্যাক লিস্ট করে দিয়েছেন ওনাকে, মানে কোনো ফোন নেই, কিচ্ছু নেই, পুরোপুরি বন্ধ। বলছে না আমি কোনো এখন অবধি খোঁজ রেসপন্স কিছু পাইনি। তাহলে ঠিক আছে, কটা দিন আমি ওনাকে প্রথমে বলেছিলাম আমাকে 21টা দিন টাইম দিতে হবে, আমি আপনাকে ওনার সঙ্গে একটা যোগাযোগের ব্যবস্থা করে দেবো, চলে আসবে না, যোগাযোগের একটা ব্যবস্থা করে দেবো। 15 দিন পরে আমি একবার রিডিং করলাম এবং গিয়ে বললাম যে মানে আমরা যখন ওনার মানে ডেমনের কাজ করি, মারভাসে যখন কাজ করছি, গিয়ে বললাম যে এরকম কিছুতে একটা সিগন্যাল তো দিতেই হবে, নাহলে তো পার্টি এবার আমাদের ওপরে রেগে যাবে। এরকম বলার পরে তারপরে ভাবলাম এবার লর্ড লুসিফারকে আর একবার ডাকি। ঠিক আছে, লর্ড লুসিফারকে বললাম আমাদের যেসব প্রে আছে, যেসব কাজকর্ম আছে ক্রিয়া, সেগুলো করলাম। করার পরের দিন আমি ওনাকে রাত্রির বেলায় ফোন করে এসে, তখন ওনাদের ওখানে সকালবেলা অতটা ওনার কোনো সমস্যা হয়নি। আজ কোনো কি খবর টবর কিছু হয়েছে? বলছে না, আমাকে যে ব্লক করে দিয়েছিল, মানে কল ধরছে না, কোনো কিছুর উত্তর দিচ্ছে না, কিন্তু ব্লক যেটা করেছিল ওটা খুলেছে। আমি বললাম তাহলে একটু ইঙ্গিত পাওয়া গেছে। আরে ঠিক আছে, করাটা হয়ে গেছে। এবারে আমি কি করলাম, বললাম এখানে আর একজনকে তাহলে ইনপুট করি। ঠিক আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। আমি তো ওনাকে শুধু রিলেশনশিপের কাজটা দিয়েছি, উনি হতে স্পেশালিস্ট। ঠিক আছে, উনি ওইখানে কাজ করবেন, কিন্তু কেন হচ্ছে না এর জন্য আমরা ওয়ালাক বলে একজন ডেমন্স আছে। ঠিক আছে, ইনি হচ্ছেন মানে ধরো তুমি যখন কাজ করছো, তোমার কোথাও যদি প্রবলেম হয় উনি সেটা জানিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, এবারে ওয়ালাককে যখন করলাম, ওয়ালাকের যখন ওসিসি করলাম, আমার হঠাৎ মনে হচ্ছে যে হনুমানজির আমি ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে মানে ওয়ালাকে সব ওসিসি করেছি, রাত্রিবেলা শুয়ে পড়েছি, তখন মনে হচ্ছে যেন হনুমানজির শুধু ছবি দেখতে পাচ্ছি, এবং ওনার আমার ক্লায়েন্টের ছবিটাও দেখতে পাচ্ছি সঙ্গে, মানে হনুমানজির ছবিটা দেখছি, তারপর ওনার ছবিটা দেখা যাচ্ছে। আরে ঠিক আছে, যাক একটা দিন যাক। আমি ওনাকে তারা ফোন করি, জানছি আপনাদের বাড়িতে কি হনুমানজির কিছু আছে? আপনারা তো পুজো টুজো করেন, হনুমানজির কি কিছু আছে? বলছে না, হনুমানজির তেমন কিছু নেই, আমি একটু হনুমান চল্লিশা পাঠ করি। আপনার সঙ্গে প্রথম দিন যখন কাউন্সিলিং আমার কথা হলো, আপনাকে যখন জিজ্ঞেস করলাম, আমি বললেন না কিছু নেই, তা আপনি তো আমাকে বলবেন না, এখানে ডেমন্সের কাজ হচ্ছে, উনি হনুমান চল্লিশা পাঠ করে যাচ্ছে। বলছে না, আমার ওয়াইফ যেহেতু চলে গেছে, আমার তো একটা মানে চাইছি যে ফিরে আসুক, আমি সেই ফার্স্টেশনে আর বেশি করে করছি। বললাম বেশি করে আর না করে আপনি দয়া করে ওইটাকে শুধু বন্ধ করে দিন। ঠিক আছে, আমাকে কটা দিন সময় দিন, আর নাহলে আপনি কাজটা বন্ধ করে দিন, যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু আপনার কাজ এগোবে না। 11 দিন হয়ে গেছে, যেখানে একটা রেসপন্স আসার কথা, কোনো রেসপন্স নেই, শুধু ব্লকেজ খুলে, মানে উনি শুধু ব্লকগুলো করেছে যেখানে ওখানে সেখানে খুলেছে, ইনস্টাগ্রাম বলুন এইসব ওখানে যা আছে সেগুলো শুধু খুলেছে। আমি তো বুঝতেই পারছিলাম না কী হয়েছে। উনি যখনই বললো যে আমি হনুমান চল্লিশা পাঠ করছি, ঠিক আছে, হনুমান চল্লিশা আমরা কিন্তু কাউকে বলি না যে পুজো করবে না কোনো এতে। আমরা যে ডেমোলজিস্ট আছি, আমরা যে ডেমন নিয়ে কাজ করি, আমরা কাউকে বলি না। আমার নিজের ঘরেও আছে, আমরা কি পুজো করবো না? আমরা যেই সময় কাজটা করছি, ওই কাজের টাইমটুকু তোমায় বন্ধ রাখতে হবে। কেন, আমরা তো সারাক্ষণ ডেমন্স নিয়ে করছি না, আমরা কাজের টাইমটুকু করছি। তাই বললাম ঠিক আছে, আপনি ডেমন্সটা মানে যতদিন করছি আমি কাজটা, ততদিন আপনি শুধু হনুমান চল্লিশাটা দয়া করে পাঠ করবেন না। ঠিক আছে, তারপরে আপনি আবার যখন আমার কাজ শেষ হয়ে যাবে, আপনি সকাল বিকাল কেন আপনি 24 ঘন্টা করুন, আমার কিছু যায় আসে না, আমি শুধু হনুমান চল্লিশা পাঠ করা বন্ধ করে দেবো, কোনো প্রবলেম হবে না তো। ও ভাবছে কি, আমরা যেহেতু ডেমন্স নিয়ে ওনার কাজটা করছি, ওনার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে আমার কোনো ক্ষতি না হয়ে যায়। উনি ওই ভয়ে আরো বেশি করে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে দিয়েছে। এখানে প্রবলেম আরো বেশি বেড়ে গেছে আমার। এবারে যখন
প্রথমে বুঝতেই পারছিলাম, যখন আমি ওয়ালাককে দিয়ে কাজটা করালাম, উনি কিন্তু এইসব দিকে স্পেশালিস্ট। মানে তোমার কোথায় আটকে যাচ্ছে, তোমার কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে কিছুটা তোমায় করে দিতে হবে। এমার্জেন্সি যাকে বলে, এমার্জেন্সি সার্ভিস হচ্ছেন উনি। মানে তোমাকে পুরোপুরি মানে ধরিয়ে দিয়ে যাবে কি প্রবলেম আছে না প্রবলেম আছে। তুমি ধরো কারোর কাজ করছো, তার নামের যদি ভুল থাকে, ঠিক আছে, তোমাকে সেখানে গিয়ে কিছু একটা ইঙ্গিত দেবে, তুমি যখন তাকে ভালো ঘুরে ঘুরে প্রশ্ন করবে, তুমি ঠিক বের করে নিতে পারবে। ঠিক আছে, এতটাই উনি পাওয়ারফুল, মানে ডেমনসটা এতটাই পাওয়ারফুল হয়। ঠিক আছে, মানে এদের নামটা শুনে সবাই ভয় পায়, কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কিন্তু কিছু নেই। তার মানে আমরা নেগেটিভ এনার্জিকে দিয়ে পজিটিভ কাজ করেছি। অ্যাকচুয়ালি কিন্তু ডেমন্স কিন্তু নেগেটিভ এনার্জি বলাটা ভুল, উনি কিন্তু ভালোও করে খারাপও করে। আচ্ছা, ওরা হচ্ছে ব্ল্যাক এনার্জি, ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি, ডার্ক এনার্জি ঠিক। একটা হচ্ছে হোয়াইট এনার্জি হয়, যেটাকে পিওর সোল বলা হয়, হোয়াইট এনার্জি। একটা হচ্ছে ডার্ক এনার্জি। ঠিক আছে, নেগেটিভ কিন্তু আমাদের ইন্ডিয়ান তন্ত্রে তো নেগেটিভ এনার্জি আছে। ঠিক আছে, তবে তারা স্পিরিট আছে, নেগেটিভ এনার্জি আছে, ঠিক। সবই কিছু নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে। এদেরকে আমরা কিন্তু নেগেটিভ এনার্জি বলবো না, আমরা দেখে হলো ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি। ঠিক আছে, এবারে কি হলো, ওনাকে বলার পরে উনি হনুমান চল্লিশা পাঠ করা বন্ধ করেছেন। উনি রোজ আমাকে একটা করে মেসেজ পাঠান, দাদা ভয়ের কিছু নেই তো। আলা, আপনি কিচ্ছু ভয় পাবেন না, আপনি শুধু বিশ্বাসটা রাখুন আর ভাবুন। এবারে আমি কি করব, আর একজন আমাদের ডেমন্স আছেন, কিং পাইমন, নাম শুনেছেন নিশ্চয়ই। উনি হচ্ছে মানে কোনো কিছু সোশ্যাল মিডিয়া বলো, যেখানে কিছু বলো, ওখানে যদি কোনো কিছু হয়, কোনো কিছু আটকায়, উনি সব কাজই করতে পারে। কিন্তু উনি যে স্পেশালিস্ট, কিছু একটা ব্যাপার আছে। স্পেশালিস্ট হচ্ছে মানে এই যে যত ধরো মিডিয়ার যত জগৎ আছে আমাদের, ঠিক আছে, এই যে ইন্টারনেট জগৎ যাই বলো, উনি মানে ওইখানে খুব ভালো কাজ করে। ওনাকে বললাম যা করে যোগাযোগ করিয়ে দাও, আপনি একটা যোগাযোগের ব্যবস্থা করে দিন, তারপরে আমি দেখছি কি করা যায়। দিন তো পেরিয়ে যাচ্ছে, আমার তো মাথায় আছে 21 দিনে কিছু আমাকে রেজাল্ট দিতে হবে তাকে। ঠিক আছে, কাজের টাইম বেশি লাগবে, ফিরে আসুক বেশি দিনে, কিন্তু আমাকে তাড়াতাড়ি করতে হবে। পাইমনকে বলার 3 দিন পরে ওনার ওয়াইফের সঙ্গে ওনার যোগাযোগ হয়। আমি বলেছিলাম আপনি ফোন করবেন। ঠিক আছে, উনি ফোন করেন এবং যোগাযোগ করেন। যোগাযোগ করা সব কিছুই চলছে, কিন্তু বাড়ি ফিরছেন না কিছুতেই। হনুমান চল্লিশা পাঠ বন্ধ হয়েছে। মারভাসকে দিয়ে তারপরে মোটামুটি কাজ করানোর পরে এবং বালাককে দিয়ে কাজ করানোর পরে উনি 22 দিনের মাথায় আসেন, কিন্তু বাড়িতে ঢোকেন না ওনার ওয়াইফ। আচ্ছা, ফিরে এসছেন কিন্তু বাড়িতে ঢোকেননি। ওনাদের পাশে যে রিলেটিভ আছে তাদের বাড়ি গিয়ে কথাবার্তা বলে চলে গেছে। উনি বাড়িতে আসবেন না। আমাকে ফোন করলেন, দাদা এই ব্যাপার, এসছেন কিন্তু বাড়িতে ঢুকছেন না। বললাম ঠিক আছে, তোমাকে আর কোনো অসুবিধা নেই, উনি যখন এসে গেছেন এত দূর, আর কোনো অসুবিধা তোমায় ফেস করতে হবে না, এরপরে যেটা হবে আমরা বুঝে নেব। এবারে কি করলাম, সব কিছু হয়ে গেছে। এনাদের যাদেরকে ছিল, আমাদের কিছু অফারিংসের ব্যাপার থাকে ডেমন্সের। আচ্ছা, সবাইয়ের অফারিংটা একসঙ্গে করে দিয়েছি। ঠিক আছে, মানে কাজ হওয়ার আগে আমি অফারিং করে দিয়েছি। ঠিক আছে, যে প্রসিডিওর আছে আমাদের, সেই প্রসিডিওর করে দিয়েছি। দিয়ে একদিন শুধু আমি কি করেছি, সব কিছু করে দেওয়ার পরে একদিন আমাদের লর্ড লুসিফারের একটা ছোট ওয়ার্ক আছে, সেটা করে দেওয়া হয়েছে। ওয়ার্ক করার 24 ঘন্টার মধ্যে ওনার ওয়াইফ ওনার ঘরে ঢুকে গেছে। এতটাই পাওয়ারফুল উনি কাজ করেন। মানে উনি যদি চান, উনি যদি না এতদিন হনুমান চল্লিশা পাঠ করতেন, ওনার ওয়াইফ অনেক দিন আগেই ঘরে চলে আসতেন। ঠিক আছে, এবারে ওনার ওয়াইফ আসার পরে উনি আমাকে ফোন করলেন যে চলে এসছেন, এবার কি করব। আর আপনাকে আর কিছু করতে হবে না, আপনি মন খুলে হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার যত ইচ্ছা হনুমান চল্লিশা আপনি পাঠ করুন, যাতে আপনার ওয়াইফ আর চলে না যায়। ঠিক আছে, এতদিন আনার জন্য করেছেন, এবার চলে না যায়, তার জন্য হনুমান চল্লিশা পাঠ করুন। তা উনি ইয়ার্কি ভাবছে, প্রথমে ইয়ার্কি মারছি, আনছি না, আপনার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনাকে একটা ছোট কাজ আছে, ওটাকে আমি করে দেবো। ঠিক আছে, ওটার জন্য আপনি পরে যোগাযোগ করে নেবেন। তারপরে এখন রিসেন্ট এই আগের মাসে একটা এসছে, ওনাদের এখন বিজনেসটাকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে, ওনাদের এখন হাজব্যান্ড ওয়াইফের মোটা সম্পর্ক ভালোই আছে। ওনারা এখন বিজনেস একটা নতুন খুলেছেন, সেটার এখন কাজ করে দিতে হবে। সেই নিয়ে এখন কথাবার্তা চলছে। ঠিক আছে, আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় অনেকেই কমেন্ট করেন বিভিন্ন ভিডিও যে এইসব কিছু হয় না, বেকার, এ পুরোটা একটা সায়েন্সের মধ্যে আমাদের জগৎটা চলছে, এইসব ডেমোনোলজি, অ্যাস্ট্রোলজি, তারপর তন্ত্র, এসব কিচ্ছু নেই, বেকার, পুরোটা ভাওতাবাজি, শুধু টাকার খেলা। এদের তুমি কি বলবে? এদের একটাই কথা বলার আছে, এরা তো বলে ভাওতা, এদের নিজেদের সঙ্গে যেদিনকে ঘটে না জিনিসগুলো, এরা কিন্তু তখন ঘুরে ফিরে এদের কাছেই আসে।
আজ তোমায় যারা এত কিছু বলছে তাদেরকে দেখবে তোমাকে অনেকে কমেন্ট করেছে আমি এত জায়গায় গেছি, এত কিছু করেছি, আমার কোনো কাজ হয়নি। প্রপার ওয়েতেই উনি যাননি। একটা জায়গায় গেছেন, ঠিক আছে, যখন দেখবেন যেখানে বেশি টাকা চাইছে ওখানে কেউ যায় না। কেন যায় না? অনেক টাকা চায়। কেন টাকাটা চায় সেটা তো তাকে দেখতে হবে। সব কিছু কাজের প্রসিডিওর আছে, ঠিক আছে। ওনারা দেখবেন সংসার কোথায় যাচ্ছে, তারাপীঠে গিয়ে যজ্ঞ করে এসছে, এই করে এসছে। আপনি যদি ভাঁওতার বাজি পাল্লাতেই পড়ে যান তাহলে তো আপনার তো হবেই, টাকাটা তো নষ্ট হবেই, কিচ্ছু করার নেই। আমরা একটা যে কোনো কাজ করার আগে, ঠিক আছে, অন্যের কার কী পলিসি আছে আমরা জানি না, আমরা যে কোনো কাজ আগে তাকে একটা সাধারণ রিডিং করাই, আচ্ছা, ঠিক আছে, যে তার হবে কি হবে না। আমরা তার রিসেন্ট এনার্জি চেক করি, ঠিক আছে, কার্ডের মাধ্যমে কিছু চেক করি, তার যে পার্সোনাল ইয়ে আছে সেগুলো চেক করার পর আমরা দেখে নিই যে এই মানুষটার কাজ আদৌ হবে না হবে না। ও আচ্ছা, এটা আগে থেকেই হ্যাঁ, এটা আমরা করে নিই। কেন? আচ্ছা, যদি দেখি যে না মানুষের কাজটা করতে পারবো তাহলেই তার কাজটা আমরা নিই। আর যদি না করতে আমার দ্বারা হবে না তাহলে তার কাজটা নিই না। কেন আমার দ্বারা যেটা হবে না আমি কেন নিতে যাব? বদনাম তো নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু অনেকে কি আছে, তারা সব কাজই নিয়ে নেয়, চেক না করেই নিয়ে নেয়, এবং এর জন্য সবাই খারাপ হয়ে গেছে আজকাল। সব ভাঁওতাবাজি চলে গেছে, কোনো কিছুই ভাঁওতাবাজি না, সব কিছুরই একটা প্রসিডিওর আছে। ঠিক প্রসিডিওরে গেলে সব কিছুই সম্ভব। ঠিক। এটা একটা অ্যাসুরেন্স আপনারা পাচ্ছেন যে দাদাদের বা দাদার কাছে গেলে আগে চেক করা হবে যে কাজটা সম্ভব কি সম্ভব নয়। এটা যদি একটা সম্ভব অ্যাসুরেন্সের হয়, জায়গা। যদি সম্ভব হয় তাহলেই বলবে হ্যাঁ আপনি কাজ করতে হবে, এই খরচা আছে। দেখো, যদি ডেমন্স নিয়ে কাজ করতে হয় এর কিন্তু চার্জ অনেক বেশি, ঠিক আছে, ডেমন্সের চার্জ কিন্তু অনেক বেশি হয়। কিন্তু এখন মানুষের কি চাই, কাজ দিতে হবে, ঠিক আছে। তন্ত্রের মাধ্যমে কাজ এগোতে গেলে অনেক জায়গায় অনেক টাইম লেগে যায়, ঠিক আছে। অনেক সময় তন্ত্রের দ্বারা সব কাজ হয় না, ঠিক আছে। কিছু কিছু জায়গাতে অনেক বড় বড় আছে, ঠিক আছে, তারাও দেখবে যখন কাজ করছে সবসময় সবাই কাজ সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু আমাদের ডেমনে গেলে ওখানে প্রথমেই আপনাকে বলে দেওয়া যাবে হবে কি হবে না, ইয়েস অর নো। এখানে কোনো দ্বিতীয় কোনো অপশান, তৃতীয় কোনো অপশান নেই। চার্জ বেশি হওয়ার অনেক কারণ আছে, ঠিক আছে। কেন এদের সঙ্গে কাজ করতে গেলে নিজেকে অনেক শক্ত রাখতে হয়, ঠিক আছে। মানে তোমার ধরো হার্ড উইক, ঠিক আছে, তোমার এনার্জি নেই। তোমার এনার্জি যদি না থাকে তুমি ডেমনের সঙ্গে কাজই করতে পারবে না। তোমার এনার্জি 100-এ যদি 110% থাকে তবেই তুমি ডেমনের কাজ করতে পারবে। যেদিনকে তোমার এনার্জি 100-এর মধ্যে 90% থাকে তুমি ডেমনের কাজ ধরতেই পারবে না, তুমি করতেই পারবে না। কেন? ওরা হচ্ছে এনার্জি পিওর হয়। তোমার এনার্জি দিয়ে ওনাকে পুরো এফেক্টটা দিতে হয় তবেই কাজ হয়। ডেমনের কাজ করতে গেলে এই জন্য অনেকটা খরচা সাপেক্ষ, মানে খরচা সাপেক্ষ হয়। কিন্তু কাজ করলে আমরা যদি দেখে নিয়ে বলি যে হ্যাঁ কাজ হবে, তাহলে হবেই, মানে 100% গ্যারেন্টি। আর যদি বলি হবে না, আমরা প্রথমেই বলে দেবো হবে না, সে আপনি যতই রিকোয়েস্ট করেন আমরা করতে পারবো না। এবং ডেমনের কাজ করার আগে আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা তার সঙ্গে বসে আগে ডিসকাস করি। সে যদি চায় যে আমি পারবো তবেই করতে হয়। এই যে যেমন তোমাকে এখন যে কথাটা বললাম, যে গল্পটা বলছিলাম, সে মেয়ে যেমন ভয় পেয়ে গেছিলো, কিন্তু এদেরকে ভয় পেলে হবে না। তুমি যখন যার সঙ্গে কাজ করো তখন তোমাকে তার সাথেই চলতে হবে, বিশ্বাসটা অবশ্যই। আচ্ছা, এরকম আরেকটা ডেমনের কথা আমি শুনছিলাম, খুব সম্ভবত নাম ক্লনিক নিয়ে একটা কিছু আমি শুনছিলাম তোমার কাছে, সেটা তুমি যদি বলো আমাদের দর্শকদের। ক্লনিক নিয়ে তোমাকে একটা গল্পই বলি, ঠিক আছে। ক্লনিকের এমন একটা পাওয়ার আছে, তুমি ধরো চাইছো যে তোমার কিছু, ক্লনিক হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে টাকা, মানে মানি ফ্লোর হচ্ছে একটা ডেমন্স, আচ্ছা, ঠিক আছে। মানে তোমার মানি রিলেটেড যা ইস্যু হবে উনি কিন্তু সলভ করে দেবে, আচ্ছা, ঠিক আছে। উনি খুব ভালো ডেমন, মানে তুমি ভাবতে পারবে না যে আজ কোথায় আছো কাল কোথায় চলে যাবে তুমি। মানে ওনার সঙ্গে সেইভাবে তোমায় থাকতে হবে এবং তোমার সঙ্গে সেইভাবে মিশতে হবে তাকে, ঠিক আছে। সাধারণ মানুষ তো সবাই তো আর ডেমনকে নিয়ে করবে না, ভয় পায়, ঠিক আছে। এবার ধরো যেমন আমার একটা ক্লায়েন্টের একটা এসছিলেন, উনি মশলার ব্যবসা করতেন, ঠিক আছে। উনি হচ্ছে আমাদের ইন্ডিয়ার মশলার ব্যবসা করতেন। তা উনি মশলার ব্যবসা করার জন্য বাইরে থেকে মানে অর্ডার পেয়েছেন, সৌদি আরব থেকে উনি অর্ডার পেয়েছেন গোলমরিচের, ঠিক আছে। তো উনি গোলমরিচের অর্ডার পেয়েছেন এবং উনি সেই অর্ডারটা নিয়েছেন। এবার দেখো, যখন আমাদের এখান থেকে কিছু মানে কাগজপত্র ওয়াইজ হয়, গভর্নমেন্ট সিস্টেমে হয়, অনেক কিন্তু প্রসিডিওর থাকে, ঠিক আছে। উনি সব কিছু প্রসিডিওর মেনটেন করেছেন এবং একজনের থেকে উনি আমাদের যত সময় বিহার মনে হয়, বিহারের ওখান থেকে একজনের থেকে, বিহারেরই হবে এরকম একজন কোথা থেকে, মানে উনি হচ্ছেন আবার হোলসেলার,
আচ্ছা। ওনার থেকে সেই মানে উনি অর্ডারটা ওনাকে দিয়েছেন, বেশ একটা ভালো বড় অ্যামাউন্টের অর্ডার, 15 লাখ না 16 লাখ টাকার একটা অর্ডার উনি দিয়েছিলেন। ঠিক আছে, এবার অর্ডারটা দেওয়ার পরে ওনারা যখন স্যাম্পেল চায়, ইনি মানে আমার যে ক্লায়েন্ট সে যখন স্যাম্পেল পাঠায় তার মানে পার্টির কাছে, সেখানে মানে প্রথমে ল্যাব টেস্টে পাঠায়, ল্যাব টেস্টে স্যাম্পেল কিন্তু ফেল করে। ঠিক আছে, এবার স্যাম্পেল ফেল হলে তুমি বাইরে আর পাঠাতে পারবে না। ঠিক আছে, কেন যেহেতু ইম্পোর্টের এক্সপোর্টের ব্যাপার আছে, এখানে স্যাম্পেল টেস্ট ফেল হয়, সে আর পাঠাতে পারে না। এবার সে কি করে, তার যে মহাজন তাকে যখন আমার ক্লায়েন্ট যখন ফোন করেন, সে বিভিন্ন রকমের অসুস্থতার দিয়ে কোনো সময় ফোন না ধরে তার সঙ্গে ডিনাই করে যান ব্যাপারটা, এবং সে পুরো টাকাটা মানে আত্মসাৎ করে দেওয়ার একটা ভাবনা চিন্তা করে। এবার আমার ক্লায়েন্ট তখন তো আমার ক্লায়েন্ট না, তখন উনি আমার দেখে একদিন এসছিলেন, আমার বাড়িতে আসেন, কথাবার্তা বলেন। তখন উনি বলেন যে দাদা আমি পুরো নিঃস্ব, আমি ব্যাংক থেকে লোন করে এই কাজটা করেছি। আমি বললাম কতদিন হয়েছে আপনার মোটামুটি? বলছে আমার প্রায় 7 মাস হয়ে গেল আমার এটা হয়েছে, কিন্তু আমি 1 টাকাও পাইনি, এবং উনি এখন ফোনও ধরছেন না, কিছু করছেনও না। আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে 2 দিন পরে আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। আমি ভাবলাম যে কি করা যায়, 15 লাখ টাকার একটা ব্যাপার। তাই বললাম একদিন আপনাকে ফোন করে আপনি রিডিং নিন, আমাদের যে রিডিং আছে, রিডিং করা হলো। ওখানে দেখছি উনি পাবেন, কিন্তু ওনাকে অনেক কষ্ট করতে হবে, এবং উনি যে টাকাটা মার যাওয়ার পরে যা যা প্রসিডিওর আছে উনি কিন্তু সব প্রসিডিওর করেছেন। ঠিক আছে, মানে থানা বলুন, যেখানে যা বলুন সব কিছু করেছে, কিন্তু কোনো এখনো অবধি ফল পাইনি। মানে থানায় গেলে বলছে ঠিক আছে আপনারা একটু ডিপার্টমেন্টে পাঠিয়েছি, এখান থেকে আসুক, আমরা সব দেখছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্রত্যেক মাসে ব্যাংক থেকে ওনার টাকাটা কেটে যাচ্ছে। উনি খুব মানে এবার দেখো কেউ একটা ধার দেনা নিয়ে যখন ব্যবসা শুরু করে, এবার যখন প্রত্যেক মাসে তাকে ইন্টারেস্টটা দিতে হয় না, তখন খুব চাপের বিষয় হয়ে যায়। উনি বলছেন দাদা যাই করুক আমাকে তাড়াতাড়ি রিকভার দিতেই হবে, নাহলে আমি পারছি না। আমি বললাম ঠিক আছে, তাহলে একদিন রিডিং করিয়ে দেখছি। দেখাচ্ছে 9 মাস থেকে 10 মাস, মানে 1 বছর। ঠিক আছে, যে এরকম টাইম লাগবে ওনার টাকাটা পেতে, কিন্তু ওনাকে কষ্ট করে যেতে হবে, মানে সব কিছু ওনাকে চালিয়ে যেতে হবে, তাহলেই হবে, না হলে হবে না। বললাম ঠিক আছে দেখা যাক, একটা ছোট্ট একটা কাজ করে দেখি, তারপরে দেখি ওনার কি। আমি ওনাকে বললাম দেখুন আপনার টাকা ফিরিয়ে দেওয়া পুরোটা সম্ভব নয়, আপনার টাকা আপনি ফেরত পাবেন। ঠিক আছে, আমি একটা কাজ করব। ওনাকে ডাকলাম একদিন বাড়িতে, যে এই কাজ হবে। কার কাজ করব? ক্লনিকের একটা কাজ করব। ঠিক আছে, আমি বললাম দেখুন যা কাজ হবে, আমি আপনার থেকে, এখন আপনার যে অবস্থা, আমি 1 টাকা আপনার থেকে ডিমান্ড করছি না, কিন্তু আপনার যে টাকাটা ফেরত আসবে তার 10% আপনাকে কিন্তু এনার নামে দিয়ে দিতে হবে। আপনি সেটা বলে যাবেন, এখানে আমাদের কিছু প্রসিডিওর আছে। তো ওনাকে কাউন্সিলিং করার পর উনি রাজি হলেন। আমি বললাম এখানে বসে কিন্তু আপনাকে বলে যেতে হবে যে টাকাটা আপনি ফেরত পাবেন, আপনি যদি 1 লাখ টাকাও ফেরত পান, ঠিক আছে, ওই 1 লাখ টাকার 10% এনাকে দিতে হবে আপনার। ঠিক আছে, উনি বললো ঠিক আছে। ওনার সঙ্গে ক্লনিকের কিছু রিচুয়ালস আছে, করা হলো। মোটামুটি 15 দিন যাওয়ার পরে ওনার একদিন ফোন এলো, দাদা আমার একটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? উনি ফোন ধরেছেন এবং বলেছেন আমাকে কিছু কিছু করে টাকা মেটাবেন, ওনার যে মহাজন ছিল কিছু কিছু করে টাকা মেটাবেন। তাহলে টাকা কিছু দিয়েছে? বলছে হ্যাঁ আমাকে 5 lakhs রিটার্ন করেছেন উনি, বলেছে আমি কিছুদিন পরে আবার দেবো। আমি ঠিক আছে, আপনার যখন 5 lakhs রিটার্ন করেছে, আপনার যেটা ছিল বলা আপনি ওটা করে দেবেন। 10% যেটা ওনার বলা আছে সেরাম হিসাবে উনি করেছেন, এবং ওনাকেও কিছু ক্লনিকের কিছু রিচুয়ালস আমি দিয়ে দিয়েছি। আমি একা কেন করবো, ও করুক। ঠিক আছে, ও করার পরে 1 মাস উনি রিচুয়ালস করেছেন, আমি এদিক দিয়ে কাজ করেছি, উনি 12 lakhs ফেরত পেয়ে গেছেন। ঠিক আছে, মানে উনি খুব খুশি। উনি বলছে আমি যেটা এতদিন ধরে করে পাইনি সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, এর জন্য ওনার সঙ্গে যে 10%-এর কথা হয়েছিল উনি 10% দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এবং বলেছেন যে ইনকে আমার পুরোটা রিকভারি হয়ে যাবে, আমি আপনাকে যেটা দেবো আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে, আমি এটা আমাদের না, যার নামে করেছেন তার অফারিং কিছু আছে, ঠিক আছে, সেগুলো তাকে কিন্তু দিতে হবে। এই যে ক্লনিক, ইনি হচ্ছেন মানে টাকা বলো ব্যবসা বলো যে কোনো জায়গায় খুব ভালো কাজ করে। মানে কারো টাকা আটকে গেছে সেটাকে রিকভার করা। ঠিক আছে, তোমার ধরো নতুন ব্যবসা খুলেছে, তুমি কোনো দিশা পাচ্ছ না, বিক্রি বাট্টা হচ্ছে না, সেখানে কাজ করা, এই ক্লনিকের কাজ কিন্তু দোকানে খুব ভালো হয়, এবং ইনি খুব ভালো ডেমন।
ঠিক আছে, এখানে মানে ডেমন মানে যে ভয়ের একটা ব্যাপার আছে, এই ভয়টা কিন্তু কোনো ভয়ই না, মানে এটা ভয় করার কারো দরকারই নেই। কেন, সে কিন্তু রিচুয়ালস করছে না, যা রিচুয়ালস করছি আমরা, যা ক্ষতি হবে, যদি ক্ষতি হয় আমাদের হবে, তার হবে না, সুতরাং ভয় পাওয়ার কারোর কিছু নেই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস, এখানে একটু খরচাটা একটু বেশি হয়, কস্টটা একটু বেশি, আর কিছুই না। আর ক্লনিক বলেন যে কোনো ডেমন্স, ঠিক আছে, মানে আমাদের কাছে তো ভয়ের কিছু নেই। দেখুন, আমি ইন্ডিয়ান তন্ত্রও করি, ওয়েস্টার্ন তন্ত্রও করি, আমি হুডোও করি, ঠিক আছে, কিন্তু ডেমন্স নিয়ে করলে একটা আলাদাই মজা। এই যে আমাদের ধরুন যে আমাদের যে লর্ড লুসিফার আছেন, ঠিক আছে, সবাই এনাকে মানে ভয় পায়, একজন এমন একটা ইমেজ দিয়ে রাখে তার যে মানুষ ভয়ের কারণ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভয়ের কিছু নেই। উনি তো আপনার যে চেয়েছে আপনার ক্ষতি করতে যাচ্ছে না, ক্ষতি তো উনি করতে যাচ্ছেন না কারণ, ঠিক আছে। এবার দেখুন, ওনাদের যদি কেউ কিছু করেন, সে কেন ছেড়ে দেবে? সে তো আমাদের ইন্ডিয়ান তন্ত্রতেও আছে, ভুল কিছু হলে ক্ষমা কিছুই নেই, তাই না? আমাদের যে বড় বড় মহাশক্তি, তার তো ক্ষমা কোনো জায়গা নেই। এখন আমার মাথায় একটা হঠাৎ করে প্রশ্ন এলো, সেটা হচ্ছে যে ধরো অনেকেরই টাকা আটকে আছে আমাদের দর্শকদের মধ্যে। এখন দুনিয়া হাতের মুঠোয়, কেউ ধরো ক্লনিকে একটা ছবি বার করে তাকে প্রে করছে যে প্রেটা করবে কি, যে আমার টাকাটা যদি চলে আসে, আমার টাকাটা যদি চলে ওটা আসে। মনে মনে ভাবলে হয়তো পেলে গেল কিছু, কিন্তু টোটালটা তো আসবে না। কেন, ওখানে তো কিছু রিচুয়ালস আছে, সেগুলো তাকে জানতে হবে। একজন এক্সপার্ট দরকার। আপনি যদি ভাবেন যে ক্লনিকের একটা ছবি ডাউনলোড করে তার সামনে আপনি প্রে করবেন, তাহলে জিনিসটা কিন্তু হবে না, তাই তো? কিছু কিছু এটা তো ব্যাপার অবশ্যই থাকে না, এর জন্যই কিছু কিছু মানে আমাদের মতো মানুষের এক্সপার্ট দরকার পড়ে। ঠিক ঠিক ঠিক। আমাদের সময় একদম শেষের দিকে, তবে শেষ করার আগে দাদার থেকে আরেকটা কেস শুনবো, সেটা ইন্ডিয়ান তন্ত্রের। আচ্ছা, তাহলে তোমাকে আবার একটা, আমার ঘরের যে মা আছে, মা কালী, তার একটা কেস বলি। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। ইনি হচ্ছেন একজন, মানে একটা সময় খুব এদের ব্যবসাটা খুব বড় সড়ো একটা ব্যবসা ছিল, মিষ্টির দোকানের ব্যবসা। আচ্ছা। ঠিক আছে, খুব বড় সড়ো ব্যবসা ছিল। মানে তুমি যদি আমতলার ওই দিকটায় যাও, ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে, এখন মনে আসছে না, ওই জায়গায় উনি মানুষ এসছিলেন আমার বাড়িতে। মানে ওনার ব্যবসা, মানে ওনাদের 3টে মিষ্টির দোকান অ্যাট এ টাইম চলতো। আচ্ছা। অ্যাট এ টাইম 3টে মিষ্টির দোকান চলতো। এবারে হঠাৎ করে ওনার বাবা মারা যায়, এক্সপায়ার করে যায়। এক্সপায়ার করে যাওয়ার পরে ওনাদের ব্যবসাগুলো আস্তে আস্তে মানে নষ্ট হতে থাকে, মানে শেষ হতে থাকে। ওনার বাবা মারা যায় ক্যান্সারে, এবং ওনাদের মনে ধারণা হয় যে কেউ কোনো ক্ষতি করছে ওনার, সেই ভেবে উনি আমাদের কাছে আসেন। তা ওনারা আসার পরে তখন ওনাদের অলরেডি 2টো মিষ্টির দোকান বন্ধ হয়ে গেছে। যখন এসছেন আমার কাছে, একটা বন্ধ হওয়ার শেষ সময় চলছে। উনি এসে আমাকে বলেন যে দাদা, আমার আর কিচ্ছু নেই, আমাকে আপনি বাঁচান। আমি বললাম, দেখুন, বাঁচানো মারানো তো আমাদের হাতে কিছু নাই, আপনি যার সামনে বসে আছেন, ইনি যদি চায় বাঁচাবেন, ইনি যদি চায় আপনাকে তাহলে রক্ষা করবেন। তো কি হয়েছে না জেনে তো বলছে, আমার এরকম বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের এরকম যত কিছু প্রবলেম শুরু হয়েছে। আমি বললাম, ঠিক আছে, তাহলে একদিন একটা কাজ করে, আপনাদের দোকানের প্রবলেম, আমাদের বাড়িতে কি সবাই ঠিক আছে? না, আমাদের বাড়িতে তেমন কোনো প্রবলেম নেই, কিন্তু দেখুন, যখন একটা ফাইন্যান্সিয়ালি প্রবলেম আসে, তখন চারিদিক দিয়েই প্রবলেম কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটাকে গ্রাস করে ফেলছে আমাদের। আমি, ঠিক আছে, তাহলে আপনারা একদিন দোকান ভিজিট করা। তো আমরা একদিন ওনার দোকানে ভিজিট করতে গেলাম। আমি তো ওনার দোকানে গিয়ে দেখছি যে দোকানে কিছু মানে নেগেটিভের মতো কিছু ব্যাপার ঘটছে। ঠিক আছে, মানে দোকানে ধরো কালো ঝুল চারিদিকে পড়ে, দোকানে মেঝেতে পা দিচ্ছি, মানে দিনের বেলা স্যাঁত করছে মেঝে। ঠিক আছে, কোনো প্রবলেম নিশ্চয়ই কিছু হচ্ছে। বলছে, দাদা, আমি দোকানের জিনিস ঠিকমতো রাখতে পারি না, নষ্ট হয়ে যাচ্ছে আমার দোকানের জিনিস। বলছে, আমি দোকানে কোনো গাছ রাখতে পারি না। ঠিক আছে, এবার ওনারা সেটা কি ভাবছে যে ওনার বাবার যে মৃত্যু হয়েছে তার কোনো প্রবলেম ওখানে হয়ে আছে। আমি বেরিয়ে একটু আশেপাশে একটু ভালো করে ঘুরে দেখলাম যে জায়গাটা তো একটু ঘুরে দেখি কি প্রবলেম আছে। ওনাদের থেকে 200-300 মিটার দূরে আর একটা মিষ্টির দোকান হয়েছে, এবং সেই মিষ্টির দোকানের সেল কিন্তু খুব ভালো। ঠিক আছে, মানে খুব ভালো। তা ওনাকে বললাম, ঠিক আছে, আমি যা দেখার দেখেছি, এবার একদিন আপনি কাজ করুন, আপনাকে কিছু জিনিস করতে হবে, কিছু ক্রিয়া আপনার করতে হবে। ঠিক আছে, বলছে কী ক্রিয়া করা যাবে? আমি বললাম, সেটা আপনাকে আমি পরে বলবো, আমি এখানে বলবো না, একদিন আপনি বাড়িতে আসুন, সেখানে ক্রিয়াটা করব, তারপর আপনাকে বলবো। উনি এসছেন আমার বাড়িতে, আমি ওখানে অমাবস্যা ডেকেছিলাম যে অমাবস্যা ছাড়া এইসব কাজ করা সম্ভব না।
অমাবস্যা দেখে পুজো টুজো হয়ে গেছে, তা আমি এবার যজ্ঞে বসেছি। যজ্ঞ হচ্ছে, ওনারাও আছেন, উনি আর ওনার এক ওয়াইফ এসছিলেন, ঠিক আছে, দুজন মিলে এসছেন, এসে যজ্ঞে বসেছেন। যজ্ঞ যখন হচ্ছে, মানে মাঝপথে যজ্ঞ, ওনার নামে যখন যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে না মানে আগুনটা স্লো হয়ে যাচ্ছে। এবার যখন আমি যখন মন্ত্র উপরে যখন দিচ্ছি, তখন আবার আগুনটা জ্বলছে। ওনারা না মানে অবাক হয়ে যাচ্ছেন বসে, যে কি হচ্ছে। আমি বললাম ভয় পাবেন না, এখান ছেড়ে নড়বেন না, আপনি এখানেই বসে থাকুন, মায়ের দিকে তাকিয়ে বসে থাকুন, যদি না ভয় লাগে মায়ের দিকে তাকিয়ে বসে থাকুন, উঠবেন না। এরকম যজ্ঞ চলতে থাকে। যজ্ঞ চলা শেষে ওনাকে বলি যে এই যে হয়ে গেছে যা যজ্ঞ, এর কিছু জিনিস মানে ওখান থেকে কিছু কাঠ, যজ্ঞের যে কাঠ, ওনাকে দিয়ে দিই। এবং ওনাকে গিয়ে বলি যে একটা পার্টিকুলার জায়গায় ওনাকে আমি দেখিয়ে দিই যে আপনি দোকানে ঠিক এই জায়গাটাতে গিয়েই পুঁতবেন, পোতার আগে যে জিনিসটা উঠবে সেটা প্যাকেটে ভরে নেবেন, ঠিক আছে। এবারে উনি না প্রথমে ভাবছে কি উঠবে, আমি বললাম যেটাই উঠবে আপনি প্যাকেটে ভরে নেবেন, ঠিক আছে, আর এইটা সেখানটা পরিষ্কার করে তার পাশেই পুঁতে দেবেন। বলছে কি যে কি হতে পারে, ভয়ের কিছু না, যে ভয় পাবেন না, বলছে আপনি গিয়ে পুঁতে দেবেন। আছি না, এটা আপনি পুঁতলে হবে না, আপনাদেরই পুঁততে হবে, এটা আপনাকে বলে দিচ্ছি, আপনার দোকানে আমি দেখে এসেছি, এই জায়গাতে গিয়েই পুঁতবেন, ঠিক আছে। তা ওনারা গেছে, গিয়ে পরের দিন খুঁড়েছেন, ওখানে খুঁড়ে ওনারা কিছু হাড়গোড় পেয়েছে, ছাল সমেত, ঠিক আছে। এটাই হচ্ছে যজ্ঞের একটা পাওয়ার থাকে মানুষের, ঠিক আছে। এটা আমার না, এটা হচ্ছে আমার গুরুদেবের আশীর্বাদ এবং আমার মায়ের দয়াতেই আমরা এটা পেরেছি, ঠিক আছে। যে কটা কাজ করছি এখন ওনাদের দয়াতেই করছি, আমরা তো নিমিত্ত, আমরা কি, ঠিক আছে। আমার গুরুদেবের আশীর্বাদ যদি না থাকতো আর মায়ের কৃপা না থাকলে আমরা কিছুই পারতাম না, ওই হোমের আগুনটুকুও জ্বালতে পারতাম না, ঠিক আছে। ওনারা তোলেন এবং সেই জিনিসটাকে ওখানে প্যাকেটে ভরে নেন। আমি হচ্ছে ওটাকে আমার কাছে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। ওটাকে আমার কাছে নিয়ে আসার পরে ওটাকে আমরা কি করলাম, নষ্ট করে গঙ্গার জলে ভাসিয়ে দিলাম এবং যে করেছে তার দিকে ব্যাক রিটার্ন করে দিয়েছি, ঠিক আছে। যে করেছে এবার তার ক্ষতি হবে, আপনার সঙ্গে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা অন্যের সঙ্গেও হোক, সে তারপরে বুঝুক। এবং সেটা দেওয়ার পরে ওনার ব্যবসা আস্তে আস্তে করে দাঁড়িয়েছে, চলছে, এখন অবধি ভালো মতো ব্যবসা করে। এবং সেই যে দোকানটা বলেছিলাম, সেই দোকানটা এখন মানে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে, ব্যাকফায়ার। মানে মানুষের ক্ষতি করে কোনোদিন কিন্তু ভালো করা যায় না, ঠিক আছে। মানুষের ক্ষতি করলে ভগবান ঠিক রাস্তা দেখিয়ে দেয় কোথায় গিয়ে তার উদ্ধার হয়। কেন উনি তো আমাকে চিনতেও না, জানতেও না, উনি এসছেন আমার কাছে, সেটা ওনারও ব্যাপার না, আমারও ব্যাপার না। মা পাঠিয়েছে বলেই উনি আমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন এবং মা চেয়েছেন বলেই আজকে উনি আবার দাঁড়িয়ে আছেন এখানে। আমরাও কিছুই না, আমরা হচ্ছি জাস্ট একটা ভায়া পথ। আমরা যে কাজটা করে দিলে ওনার আশীর্বাদ থাকলে তবেই সেটা হবে, না হলে কিচ্ছু করার নেই, ঠিক আছে। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এই পর্যন্তই। ভীষণ ভালো লাগলো সুরজিৎ দা, তোমার সাথে আজকে আমরা এখানে কথা বলতে পেরে। কেমন লাগলো আজকের এপিসোড জানাতে কিন্তু ভুলবেন না। আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে নতুন এক পর্বে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।